প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে বাচ্চাদের বাত ব্যথা, যেটিকে আমরা সংক্ষেপে বলে থাকি JIA। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার AKM মতিউর রহমান ভূঁইয়া। চলুন কথা বলে আমরা এই বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নেই। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এই যে স্যার, বাত সমস্যা বা বাতের সমস্যা, এই বিষয়টি কিন্তু আমরা অনেক দিন ধরে জেনে আসছি যে বড়দেরই হয় বা একটু যারা বয়স্ক তাদের ক্ষেত্রে হয়ে থাকে। সেটি যে বাচ্চাদের হয় এটি কিন্তু সবাই জানি না। কি এই বাচ্চাদের বাতের এই ব্যথাটা এবং যেটিকে আমরা JIA বলি সেটি কি আসলে? JIA আমরা একটা বাচ্চাদের বাত, যেটা সাধারণত 16 বছর বয়সের কম বাচ্চাদের হয়। আমরা যদি কোনো আর্থ্রাইটিস মানে জয়েন্ট ব্যথা 3 মাসের বেশি সময় ধরে থাকে এবং 16 বছর বয়সের কম বাচ্চাদের থাকে, তাহলে তাদেরকে JIA বলি। JIA-এর জন্য দুইটা ফ্যাক্টর লাগবে। একটা হলো পারসিস্টেন্ট আর্থ্রাইটিস ফর মোর দেন 3 মান্থস আর এজ লেস দেন 16 ইয়ার্স। এরকমটা হলে আমরা সাধারণত JIA বলি। JIA ছাড়াও বাচ্চাদের আরও বিভিন্ন রকমের বাত হতে পারে, যেমন অনেকেই কমনলি রিউমেটিক ফিভার, যেটাকে আমরা বাত জ্বর বলি, এটা হতে পারে। এছাড়া খুবই কমন রিউমেটিক ফিভারটা কিন্তু দেখা যাচ্ছে অনেকেরই হচ্ছে। আর তাছাড়া বিভিন্ন ভাইরাল ইনফেকশন জনিত বাত আছে আমাদের, যেমন ডেঙ্গু ভাইরাস, চিকনগুনিয়া ভাইরাস, পার্ভো ভাইরাস, এইসব ভাইরাস ইনফেকশনেও বাচ্চাদের আর্থ্রাইটিস হয়। বিভিন্ন আঘাতজনিত কারণে কিন্তু আর্থ্রাইটিস হয়। তাছাড়া কিছু কানেকটিভ টিস্যু ডিজিজ আছে, যেমন SLE বা শোগ্রিন সিনড্রোম, প্রগ্রেসিভ সিস্টেমিক স্ক্লেরোসিস, ভাস্কুলাইটিস, বিভিন্ন হেমাটোলজিক্যাল ডিজঅর্ডার আছে, রক্তের রোগ যেমন বিভিন্ন ধরনের লিউকেমিয়া, এগুলোতে কিন্তু আর্থ্রাইটিস হয়। তো ওই সব আর্থ্রাইটিস থেকে JIA-কে আলাদা করার জন্য একটা ডেফিনেশনে নিয়ে আসা হয়েছে 3 মাসের বেশি যদি জয়েন্ট ব্যথা এবং ফোলা থাকে তাহলে আমরা তাকে JIA বলবো। সাধারণত এটা 16 বছর বয়সের কম বাচ্চাদের হয়। আর রিউমেটিক ফিভারের ক্ষেত্রে আরেকটা জিনিস আছে যে সাধারণত গলা ব্যথা, সোর থ্রোট বা ফ্যারিঞ্জাইটিস, এটার 15 দিন পরে, এটার 15 দিন থেকে 1 মাস পরে সবগুলা জয়েন্টে একযোগে ব্যথা শুরু হয় এবং এই ব্যথা সাধারণত 1.5 মাসের বেশি থাকবে না। কাজে রিউমেটিক ফিভার কোনো ক্রমে মাসের পর মাস থাকতে পারে না। যদি কোনো ব্যথা অথচ দেখা যাচ্ছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যে এই রিউমেটিক ফিভারের চিকিৎসা দিয়েই হয়তো সেটি চলছে। তো এই যে বাত ব্যথাটার কথা আপনি বলছিলেন যে JIA, কিন্তু সেটিতে তো আসলে তার ক্ষতি করা হচ্ছে। হ্যাঁ, ইনডাইরেক্টলি একটু ক্ষতি করা। যদি JIA ডায়াগনোসিস হয় আর ক্ষেত্রে শুধু রিউমেটিক ফিভারের প্রোফাইলেক্সিস পেনিসিলিন পায়, তাহলে ক্ষতি হচ্ছে বলবো। জয়েন্টগুলো আস্তে আস্তে ডিফর্ম হয়ে যেতে পারে। কাজে এটা এদিকে আমাদের সচেতন গার্জিয়ানদেরকে একটু দৃষ্টি দিতে হবে। হ্যাঁ, এবং চিকিৎসকদেরও এই ক্ষেত্রে দায়িত্ব রয়েছে আমি মনে করি। ডেফিনিটলি। আর এই যে রিউমেটিক ফিভার ডায়াগনোসিস করার জন্য শুধু অ্যাসো টাইটার 400-র বেশি দেখা হয়, ওইটা কিন্তু একমাত্র স্পেসিফিক টেস্ট না, এটা কিন্তু সাপোর্টিং টেস্ট। কাজে ওখানে কার্ডাইটিস, আর্থ্রাইটিস, কোরিয়া, ইরেথিয়াম মার্জিনেটাম এন্ড রিউমেটিক নোডুল, এইসব মেজর ক্রাইটেরিয়া আছে, মাইনর ক্রাইটেরিয়া আছে। এইগুলা বাদ দিয়ে শুধু অ্যাসো টাইটার করে অনেক সময় অনেকে বাত জ্বর নির্ণয় করেন, এটা কিন্তু সঠিক না। এই ব্যাপারে গার্জিয়ানদেরকেও সতর্ক হতে হবে এবং আমাদের চিকিৎসক ভাই বোনদেরকেও সতর্ক হতে হবে। আচ্ছা, তো আপনি যেটি বলছিলেন, তাহলে এই JIA এটার চিকিৎসা কিভাবে করানো হয়? হ্যাঁ, JIA তো একটা ক্রনিক ডিজিজ এবং যদি চিকিৎসা না করা আলটিমেটলি ডিফর্মিটি হয়ে যেতে পারে। কাজেই এটার চিকিৎসা একটু লম্বা। ডিফর্মিটি মানে বলতে কি বোঝাচ্ছেন এখানে? ডিফর্মিটি বলতে মানে আঙ্গুলগুলো সাধারণত এমনি বেঁকে যায় এবং জয়েন্টগুলো স্টিফ হয়ে যায়, শক্ত হয়ে যায়, জয়েন্টগুলো আর নড়াতে পারে না। বিভিন্ন জায়গায় হাঁটতে গেলে অসুবিধা, এমনকি মেরুদণ্ড পর্যন্ত ইনভলভ। এই বিষয়টা কি শিশুকাল থেকেই হয়ে যায়? হ্যাঁ, শিশুকাল থেকে শুরু হয়। সাধারণত ডিফর্মিটি হয়তো কয়েক বছর লেগে যায়, হয়তো কয়েক মাস থেকে কয়েক বছর পরে দেখা যায়। তবে রিস্ট জয়েন্টের অ্যাঙ্কাইলোসিস মানে শক্ত হয়ে যাওয়া, এটা 6 মাস 1 বছর অনেকের হয়ে যায়, আবার কেউ হয়তো আরও সময় লাগে। তো আমাদের চিকিৎসা করা এই জন্য দরকার যে ডিফর্মিটি প্রিভেন্ট করা এবং নর্মাল ফাংশনাল অ্যাক্টিভিটি ফিরে রাখা। বাচ্চাটা যেন পড়াশোনা করতে পারে, ক্লাসে যেতে পারে, সব কিছু যেন ঠিক মতো করতে পারে, এর জন্য চিকিৎসা জরুরি। তা আমরা কিভাবে চিকিৎসা করব? হ্যাঁ, তার বাচ্চা এবং বাচ্চার মাকে এই ব্যাপারে গার্জিয়ানকে অবশ্যই জিনিসটা, রোগটা সম্পর্কে বোঝাতে হবে, রিঅ্যাসুরেন্স করতে হবে এবং লং টার্ম চিকিৎসা দিতে হবে, যে ওই সম্পর্কে তাদেরকে বোঝাতে হবে। তারপরে ফিজিওথেরাপি
এক্সারসাইজ, এগুলো তো অবশ্যই উৎসাহিত করতে হবে। ওজন কমানো, না 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 না, আমি আর আসতেছি, শুধু ফিজিওথেরাপিতে হবে না। 3 নম্বরে আমরা আসবো ঔষধ দেওয়া। ব্যথার ওষুধ কম বেশি দিতে হবে, প্যারাসিটামল থেকে শুরু করে আইবুপ্রোফেন বা নেপ্রোক্সেন, একটু ব্যথার ওষুধ দিতে হবে। তাতেও যদি কন্ট্রোল না হয় ডিজিজ মডিফাইং এজেন্ট দিতে হবে। ডিজিজ মডিফাইং এর মধ্যে আছে সালফাস্যালাজিন, স্যালাজিন নামে পাওয়া যায় বা বিভিন্ন নামে পাওয়া যায়। সালফাস্যালাজিন, মিথোট্রিক্সেট, এগুলোও অনেক সময় আমাদের দিতে হয়, এমনকি অনেক দিন দিতে হয়, হতে পারে কয়েক মাস, কয়েক বছর ইত্যাদি। একটু ধৈর্য ধরে চিকিৎসা করতে হবে এবং নিয়মিত ফলো আপ করতে হবে। রক্তের 2-3টা পরীক্ষা, যেমন একটা ব্লাড পরীক্ষা, একটা ইউরিন পরীক্ষা এবং একটা লিভার এবং কিডনি ফাংশন পরীক্ষা করে 1 মাস বা 2 মাস পরে সেগুলো হচ্ছে চিকিৎসক নিজে নির্ধারণ করবেন কি করবেন না করবেন। কিন্তু একজন বাবা মা হিসেবে তাদের আসলে কি করণীয় যাতে করে বাচ্চাটির সমস্যাটা আর না বাড়ে? এবং আমি আরেকটু পিছনে যেতে চাচ্ছি, কখন থেকে আসলে চিকিৎসকের কাছে যাওয়া উচিত বলে আপনি মনে করেন ঠিক প্রাথমিক অবস্থায়? আমি মনে করি যখন কোনো বাচ্চার কোনো জয়েন্ট ব্যথা 2 মাসের বেশি পারসিস্ট করছে, এমনকি 1 মাসের বেশি পারসিস্ট করছে, তখন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আর যদি জয়েন্ট ফোলা এবং ব্যথা দুইটাই থাকে এবং একাধিক জয়েন্টে থাকে, তাহলে অবশ্যই যাওয়া উচিত। আর প্রথম দিকেও যাওয়া যেতে পারে, 1 সপ্তাহ 2 সপ্তাহ যাওয়া যেতে পারে, তখন হয়তো ডাইরেক্ট ডায়াগনোসিসটা করা যাবে না, তবে রিঅ্যাসুরেন্স দেওয়া যাবে এবং হয়তো ব্যথা রিলিফ করার জন্য ওষুধ দেওয়া যাবে। তবে যখন ব্যথা 3 মাসের বেশি পারসিস্ট করতেছে, তখন কিন্তু আর দেরি করা উচিত না। পেডিয়াট্রিক রিমাটোলজিস্ট বা রিমাটোলজিস্ট বা যার কাছে ইন্টার্নিস্ট, যাদের কাছে পছন্দ করেন, ওনাদের পরামর্শ নেওয়া উচিত। তা না হলে জয়েন্টগুলো আস্তে আস্তে একটু ক্ষতিগ্রস্ত হতে পারে। আপনি যেটি বলছিলেন যে ধরনের জটিলতা হতে পারে, আর কি ধরনের সমস্যা হতে পারে? এটা ছাড়াও তো অনেক সময় দেখা যায় যে চামড়ার মধ্যে চর্মরোগ চলে আসে, মানে পারপোরা, ভাস্কুলাইটিস, এগুলো চলে আসে। চোখের মধ্যে ইউভিআইটিস হয়ে যায়, অনেকের দেখা যায় যে ব্লাইন্ডনেস হয়ে যাচ্ছে। তারপর কেউ সিএনএস ব্রেইনে ইনভলভমেন্ট হলে, মানে জয়েন্টের সমস্যা, ভারের সমস্যা, সেটি থেকে চোখে চলে গেল, ব্রেইনে চলে গেল, আর লিভারে চলে যেতে পারে, নারী ভুঁড়িতে জিআই ট্র্যাক্টে চলে যেতে পারে, লিভার বড় হয়ে যায়, স্প্লিনও বড় হয়ে যেতে পারে। সিস্টেমিক জিআইতে লিভার, স্প্লিন, লিম্ফ নোড এগুলো বড় হয়ে যায়। অনেক সময় ব্রেইন ইনভলভমেন্ট হয়ে যায়, মানে একটা সময় মৃত্যুর ঝুঁকি পর্যন্ত রয়েছে। অবশ্যই মৃত্যুর ঝুঁকি রয়েছে। আচ্ছা, প্রিভেনশনের কোনো উপায় কি রয়েছে? প্রিভেনশনের উপায় রয়েছে, যেমন বাচ্চাদের নিয়মিত বেড়ে ওঠা, তাদের খেলাধুলার অভ্যাস নিয়মিত করা, বিভিন্ন ধরনের স্ট্রেচিং এক্সারসাইজ। এখন তো আমাদের দেশে সেই বিষয়টা আসলে একদমই কমে গেছে, এই যে বাচ্চাদের একটু মাঠে খেলতে দেয়া, সেই মাটি তো নেই আমাদের। আসলে কি করা উচিত সেক্ষেত্রে? ঘরের মধ্যেই একটু স্ট্রেচিং এক্সারসাইজ, একটু লাফালাফি ঘরের মধ্যেই করা উচিত, যাতে করে বাচ্চাটা এক্সারসাইজের মধ্যে থাকে। এক্সারসাইজের মধ্যে থাকে। আর ভ্যাকসিনেশন কি ইম্পর্টেন্ট, কিন্তু ভ্যাকসিনেশন, টিকাদান করা, বিভিন্ন ধরনের ভাইরাসের এগেইনস্টে টিকাদান করা, বিশেষ করে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের টিকা দেওয়া। দেখা যায় যে ইনফ্লুয়েঞ্জার অ্যাটাকের পরে সাধারণত জিআই এর ইনসিডেন্স অনেক বেড়ে যায়। কাজে বিভিন্ন টিকাদান এটা আমাদের নিয়মিত করা উচিত। আর সঠিক পোস্চারে হাঁটা, যদি বাচ্চার ইচ্ছে করে অনেক সময় বাঁকা হয়ে হাঁটে, তাতে দেখা যায় পরে জয়েন্টের একটু অসুবিধা হচ্ছে, ব্যথা হচ্ছে। মানে সঠিক পোস্চারে হাঁটা এবং অধিক ওজন, এই পিঠে আমাদের বাচ্চারা প্রায় দেখা যায় স্কুলে যাওয়ার সময় বিরাট একটা ব্যাগ নিয়ে যায়, এই ব্যাগটাতে তাদের মেরুদণ্ডের উপরে ভীষণ চাপ পড়ে এবং শেষ পর্যন্ত দেখা যায় সোজা হয়ে দাঁড়াতেই তাদের কষ্ট হয়। কাজে এই দিকেও একটু গার্জিয়ান এবং শিক্ষকদের যত্নবান হতে হবে। মানে ওনারা যেন বাচ্চাদেরকে উপদেশ দেন যেটা হাতে নিক, পিঠে না নিক, ওইরকম ভাবে পিঠটা বাঁকায় নেওয়াটা বেশ ক্ষতিকর। সে নিজে যাতে বুঝতে পারে যে তার জন্য কষ্টকর। বাচ্চাদের দুধ খাওয়া, ক্যালসিয়াম খাওয়া, নিয়মিত প্রোটিন খাওয়া। আমাদের যে এখন প্রোটিন খাওয়ার পরিমাণটা কমিয়ে দেওয়া হচ্ছে বাচ্চারা খেতে চায় না সহজে, কিন্তু প্রোটিনটা খেতে হবে। কার্বোহাইড্রেট কম খাক, তাতে কোনো অসুবিধা নেই। এবং এক্সারসাইজের মধ্যে থাকা এটা জরুরি, খেলাধুলা করা, যাতে তাদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাটাও যাতে থাকে। স্যার অনেক অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলেন আমাদের। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম বাচ্চাদের বাত ব্যথা, এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। স্যার অনেকগুলো ভালো ভালো পরামর্শ আমাদের দিলেন, যেগুলো আশা করছি আপনারা যারা শিশুদের বাবা মা আছেন তাদের সবার উপকারে আসবে। আজকে আমরা যে প্রোগ্রামটা দেখাবো সেটা হচ্ছে আমরা দুইটা বেসিক ব্যায়ামকে আমরা কম্বাইন করেছি। একটা হচ্ছে বেঞ্চ প্রেস, একটা হচ্ছে চিন আপ। কম্বাইন করার রিজনটা হচ্ছে গিয়ে অনেক সময় দেখা যায় যে বেসিক প্রোগ্রাম করতে, যখন চেস্টের জন্য এক্সারসাইজ, ল্যাটসের জন্য এক্সারসাইজ, যেটা প্রোগ্রাম 4-5টা এক্সারসাইজ যখন করে 5 সেটস করে যখন করতে থাকে, টাইমটা অনেক লেগে যায়। তো অনেক সময় দেখা যায় যে টাইম থাকে না, অথবা অনেক সময় অনেকে চায় যে অল্প টাইমে অল্প টাইম দিবে জিমে অল্প টাইম দিয়ে ওই ধরনের বেনিফিটটা তারা নিতে চায়। তাদের জন্য আমরা যেটা বলি, যদি এই ধরনের প্রোগ্রামগুলি যদি আপনারা করেন, তাহলে খুব একই বেনিফিট আপনি পাবেন উইথ ভেরি ফিউ এক্সারসাইজ।
তো এখন আমরা এক্সারসাইজগুলো জিনিসগুলো আমরা দেখাবো, তবে একটা জিনিস খেয়াল করবো আমরা, যে আমরা যেভাবে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি সেটা হচ্ছে যে চেস্ট অ্যান্ড ল্যাটসকে আমরা কম্বাইনভাবে কী করবো, যে প্রত্যেকটা বডি পার্টের জন্য আমরা 3টা করে এক্সারসাইজ দেবো। তো আমরা সিরিয়ালি দেখাবো। তো আজকে আমরা দেখাবো যে ফার্স্ট পার্টটা, এরপরে সেকেন্ড থার্ড আমরা করবো দেখাবো। এখন দেখুন যে কীভাবে আমরা ফার্স্ট পার্টের এক্সারসাইজটা শুরু করছি। ওকে, ওয়াইজ রেডি? ওকে, প্রথমে যেটা করছে সে করছে জাস্ট বেসিক যে প্রোগ্রামটা তারা সে করছে সেটা হচ্ছে বেঞ্চ প্রেস বলি আমরা এটাকে। তো এখন বেঞ্চ প্রেসের যে বিষয়টা এখানে আমরা দেখাচ্ছি ডাম্বেল ভেরিয়েশন দেখাচ্ছি, যেহেতু আমরা বলছি যে খুব শর্টকাট প্রোগ্রামের জন্য, কিন্তু আপনি ভেরিয়েশনের জন্য আপনি বারবেল দিয়ে হতে পারেন, স্মিথ মেশিন দিয়ে করতে পারেন, মেশিনও করতে পারেন। আমরা দেখাচ্ছি শুধুমাত্র ডাম্বেলের জন্য, কারণ সবচেয়ে বেশি অ্যাক্সেসিবিলিটি ডাম্বেলে পাওয়া যাচ্ছে। যখনই সেই জিনিসটা শেষ করবে রাখো, তখন যে জিনিসটা করবে নন স্টপ ভার্সনে, নন স্টপ সে চলে যাবে চিন আপে। চিন আপ যেটা আমরা বলছি যে একটার সাথে একটা, মানে একটা হচ্ছে পুশ অ্যান্ড পুল, দুইটা প্রোগ্রামটাকে আমরা কম্বাইন করছি টাইমটাকে ম্যানেজ করার জন্য। ওকে ভাইস, এখন আমি রিপিটেশনের ক্ষেত্রে যে জিনিসটা বলছি, যেহেতু এটা হচ্ছে শর্টকাট ওয়ে অফ মানে বিল্ডিং মাসল, এই জিনিসটা আমরা যে জিনিসটা বলবো যে যখন আপনি ওয়েট ট্রেনিং করবেন তখন নিয়ে যাবেন হেভি ওয়েটসে ওয়েট ট্রেনিংটা, আর যখন আপনি বডি রেজিস্ট্যান্স এক্সারসাইজটা করছেন তখন নিয়ে যাবেন হাই রেপিটেশনে। এতে যে জিনিসটা হবে আপনার, যে আপনার ম্যাস বিল্ডিংও হবে এবং ডেফিনেশনটা মানে আসবে, একই সাথে জিনিসটা হবে। এটা হচ্ছে ফার্স্ট পার্ট। আমরা সেকেন্ডে দেখাবো যে সেকেন্ড পার্টটা কীভাবে করতে হবে। প্রিয় দর্শক, টমেটো অত্যন্ত উপাদেয় এবং পুষ্টিকর একটি খাবার। টমেটোর বিভিন্ন পুষ্টিগুণ নিয়ে একজন পুষ্টিবিদের পরামর্শ চলুন শুনি এখনকার আয়োজনে। টমেটো অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ একটি সবজি। এটি কাঁচা এবং পাকা দুই অবস্থাতেই কিন্তু খাওয়া যায়। টমেটোতে লাইকোপিন নামে একটি মেজর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। এটি বিভিন্ন ধরনের ক্যান্সার এবং হার্ট ডিজিজের মতো বিভিন্ন রোগ হওয়ার ক্ষেত্রে এর সম্ভাবনাকে অনেকাংশেই কমিয়ে ফেলে। টমেটো থেকে আমরা বিভিন্ন ধরনের ভিটামিনস এবং মিনারেলস পেয়ে থাকি, যেমন ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে এবং প্রচুর পরিমাণে টমেটোতে পটাশিয়াম রয়েছে। টমেটোতে সোডিয়ামের পরিমাণ অনেক কম থাকার কারণে যাদের হাইপারটেনশন রয়েছে, এই টমেটো খেলে তাদের ব্লাড প্রেশার কিছুটা হলেও কন্ট্রোলে থাকতে পারে। এছাড়াও টমেটোতে কোলেস্টেরলের পরিমাণ কম থাকার কারণে এটি কার্ডিওভাস্কুলার ডিজিজকে প্রিভেনশন করে থাকে। যাদের এলডিএল কোলেস্টেরল বেশি অথবা খারাপ কোলেস্টেরল যাদের অনেক বেশি, তারা কিন্তু চাইলে টমেটো খাওয়ার মাধ্যমেও তাদের এলডিএল কোলেস্টেরলকে কিছুটা হলেও কম করতে পারে। যারা গর্ভবতী মহিলা, তাদেরকে আমি বলবো তারা যেন প্রতিদিন অন্তত একটি করে ফ্রেশ টমেটো খায়, কারণ টমেটো থেকে তারা প্রচুর পরিমাণে ফোলেট পেতে পারে। স্কিন হেলথের জন্য টমেটো কিন্তু খুব ভালো একটি খাবার, কেননা টমেটোর খোসা ত্বকের বিভিন্ন ধরনের প্রদাহ, ক্ষত ইত্যাদি সারতে সহায়তা করে এবং পতঙ্গবাহিত বিভিন্ন ধরনের রোগের বিরুদ্ধে এই টমেটোর খোসা কাজ করে থাকে। টমেটোর আরেকটি বিশেষ গুণ হচ্ছে এটি ত্বকের রোদে পোড়া ভাব বা সানবার্নকে কম করতে সাহায্য করে। এক্ষেত্রে যদি টমেটোকে আমরা পেস্ট করে তার সঙ্গে অলিভ অয়েল যোগ করে এটি স্কিনে অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু ত্বকের সানবার্ন অনেকাংশেই কমে যেতে পারে, তবে এটি মোটামুটি রেগুলারলি ইউজ করতে হবে। যারা ডায়াবেটিক পেশেন্ট, তারা কিন্তু প্রতিদিন একটি করে ফ্রেশ টমেটো খেতে পারেন, তবে তারা অবশ্যই টমেটো জুস বা টমেটোর যে সস হয়ে থাকে সেগুলো তারা অবশ্যই অ্যাভয়েড করবে, কারণ এগুলোতে চিনির পরিমাণ অনেক বেশি থাকে। আর যারা রেনাল পেশেন্ট, তাদের কিন্তু টমেটো খাওয়ার ব্যাপারে একটু ভয় থাকে, কারণ তাদের ধারণা যে টমেটো খেলে তাদের পটাশিয়াম বেড়ে যেতে পারে। তবে আমি বলবো তারা কিন্তু প্রতিদিন একটি করে ছোট সাইজে টমেটো খেতে পারবে, কিন্তু তাদের যদি পটাশিয়াম লেভেল নর্মাল রেঞ্জের বেশি থাকে অথবা তাদের হাইপার ক্যালামিয়া থাকে, তবে তারা যেন সেই টমেটোটাকে অ্যাভয়েড করে থাকে। আর যাদের ইডিমা রয়েছে এবং যারা আলসারের পেশেন্ট, যারা গ্যাস্ট্রাইটিসের পেশেন্ট, তারা যেন অবশ্যই কাঁচা টমেটো না খেয়ে রান্না করা টমেটোটা খায়, এতে তাদের হজমে সেটি খুব ভালোভাবে সহায়ক হবে। সুতরাং আমাদের সকলেরই উচিত প্রতিদিন একটি করে একটি ফ্রেশ টমেটো আমরা যেন খাই এবং এতে থেকে আমরা প্রচুর পরিমাণে যেন পটাশিয়াম পেয়ে থাকি। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। শীতে খুশকির প্রকোপ বেড়ে যায়। এই সমস্যা এড়াতে ময়েশ্চার সমৃদ্ধ শ্যাম্পু ব্যবহার করুন। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে, একটা হচ্ছে যে গর্ভাবস্থায় যেই প্রেশারটা হলো সেটাকে আমরা বলি প্রিএক্লাম্পসিয়া। এই প্রিএক্লাম্পসিয়া হওয়ার পিছনে দেখা যায় যে যারা প্রথম মা প্রাইমি ওদের বেশি হচ্ছে,
যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, বাবা মার প্রেশার থাকে তাদের হচ্ছে, যারা মোটা তাদের বেশি হচ্ছে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।